স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাষ্ট্রের দেয়া মর্যাদায় নাখোশ শিক্ষক সমাজ সম্মান বাড়ানোর তাগিদে কর্মসূচিতে আছেন তারা। বিশ্ব শিক্ষক দিবসে এই বিষয়টি আরো সামনে চলে এসেছে। এসব নিয়ে আজকের আলোচনা শিক্ষকের সবক। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, আছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ। স্বাগত আপনাদের। ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, মর্যাদা বৃদ্ধির দাবি জানানো কর্মসূচি হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা চেয়ারে কালো কাপড় দিয়ে দাঁড়িয়ে কাজ করছেন বা অন্য একটি চেয়ারে বসে কাজ করছেন। আমরা কয়েকদিন ধরে দেখছি যে তারা এ ধরনের প্রতিবাদ করছেন। কিন্তু পড়াশোনায় আপনারা আপনাদের দাবির জন্য পড়াশোনায় কর্মবিরতি টেনে রাস্তায় নামছেন, এর কারণ কি? রাস্তায় নামাটা কেন জরুরি মনে করছেন? আপনাকে ধন্যবাদ একটি সময়োচিত প্রশ্ন উত্থাপনের জন্য। শিক্ষকরা মূলত রাস্তায় নেমেছে যখন তাদের অনেকগুলো অপশন যেগুলো এক্সহস্ট করার কথা ছিল সেই সুযোগটা তারা গ্রহণ করতে পারেনি। সে কারণেই মূলত একটি পর্যায়ে তাদেরকে এই জাতির দৃষ্টি আকর্ষণের জন্য এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই কাজগুলো তাদের করতে হয়েছিল। কারণ অনেকগুলো প্রয়াস হাতে নেওয়া হয়েছিল, সেই প্রয়াসগুলো যখন ব্যর্থ হয়েছে তখনই মূলত কয়েকটি কঠিন কর্মসূচিতে যাওয়া হয়েছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিক্ষক সমাজ এমন একটি সমাজ, এমন এর সাথে একটি মর্যাদার প্রশ্ন জড়িত আছে সর্বদাই, এবং তাদের দাবি দেওয়ার বিষয়টি নিয়ে রাস্তায় নামতে হবে এটি কিন্তু অকল্পনীয় বিষয়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এরকম যে এখন যারা ক্ষমতায় আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু কন্যা, তার একটি ঘোষণা ছিল এবং সেই ঘোষণা মোতাবেক কতগুলো কাজ সম্পাদিত আমাদের দেশে হয়েছে, সেটি একটা আনন্দের বিষয়। সেটি হলো তিনি বলেছিলেন যে শিক্ষকদের দাবি আদায়ের জন্য এখন থেকে আর কখনো রাস্তায় নামতে হবে না, এবং সেজন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা সে কারণে তাকে সাধুবাদ জানাই যে এই বিষয়টি হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে এই কয়েকটি খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটল, এই যে শিক্ষকরা যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি উত্থাপন করাতে পারেনি, সেই সুযোগটি তাদের আসেনি, এবং এটি একটি নিঃসন্দেহে একটি অনাকাঙ্ক্ষিত বিষয়। প্রফেসর আখতারুজ্জামান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে যে সংবাদ সম্মেলন করেছেন সেটার মধ্যে স্পষ্ট বলেছেন শিক্ষকদের বেতন আসলে কিছু বেশি দিয়ে দেওয়া হয়েছে, আর একটু কম দেওয়া দরকার ছিল, এবং যা করা হয়েছে সব ঠিক করা হয়েছে, এবং তিনি মনে করছেন শিক্ষকদের এই আন্দোলন যুক্তিহীন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আপনারা কি তারপরও আন্দোলন করবেন? আপনি সেটি শুনেছেন কিনা? মানে আমি যদি ভুল না শুনে থাকি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম বলেছেন? আমি মূলত পুরোটা শুনিনি, তবে অংশ বিশেষ দেখেছি এবং আজকে পত্রপত্রিকায় দেখেছি। বিষয়টা হলো এরকম যে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে কথাগুলো বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এগুলো অধিকার রাখেন, কেননা শিক্ষক সমাজের জন্য যাহা বড় কিছু সবকিছুই মূলত প্রধানমন্ত্রী করেছেন, এবং ওই ৭২, ৭৩, ৭৪ বঙ্গবন্ধু করেছিলেন, এবং এরপরে এই জাতির ইতিহাসে সে তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা জন্মতে শেখ হাসিনাই মূলত শিক্ষক সমাজের জন্য বেশিরভাগ করেছেন। একটি বিষয় আমার কাছে একটু বিস্ময়ের লেগেছে, সেটি হলো অনেকগুলো তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি, এবং সেই কারণে বস্তুনিষ্ঠ কিছু তথ্যের ঘাটতি আছে। সেই বিষয়গুলো আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টিতে যদি সেটি আনা সম্ভব হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকের যে বক্তব্যগুলো দিয়েছেন তার অনেকগুলোই তিনি হয়তোবা আমাদের আশার যে জায়গাটি, সে আস্থার জায়গাটি, সেটি অটুট থাকবে। আপনি খুব আশাবাদী মানুষ প্রফেসর আখতারুজ্জামান। আমার কাছে কিন্তু মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সব তথ্যই পৌঁছেছে, তারপরেও তিনি এই মন্তব্য করেছেন যে শিক্ষকদের বেতন যা দেওয়া হয়েছে তা ঠিকই আছে। আমার ধারণা তিনি একটু কথা বলে নেই আমি, বেতনটি যেটি দেওয়া হয়েছে সেটি শুধু শিক্ষকদের না, এটি যত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে 92% বা 93% যেটি বৃদ্ধি হয়েছে, এটি জাতীয় বেতন স্কেল, শুধু এটা শিক্ষকদের জন্য নয়, এটি প্রজাতন্ত্রের যারাই এই কর্মজীবনে নিয়োজিত আছেন সকলের জন্যই বৃদ্ধি হয়েছে, শিক্ষকদের জন্য আলাদাভাবে কিছু হয়নি। কিন্তু আপনারা শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো চাইছেন, সেটি আমাদের একটি দাবি আছে। যখন এই বেতন কাঠামো, মানে আপনি বলছেন যে জাতীয় বেতন কাঠামো যখন নির্ধারণ করা হলো, তখন আপনারা বাড়তি বেতন, বাড়তি মর্যাদার কথাটি বললেন বলেই আসলে সেটি আসলে একসাথে আলোচনায় আসে আর কি। সেটি আসো, কিন্তু যেটি বৃদ্ধি করা স্বতন্ত্র স্কেলের কথা তো আপনারা আগে বলেন না। আমরা সবসময় স্বতন্ত্র বেতন কাঠামোর কথাই মৌলিক দাবি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমলে নিয়েছেন, একটি কমিটিও গঠন করে দিয়েছেন, এবং এই নিরীক্ষে একটি কমিটি অলরেডি কাজ করছে মন্ত্রণালয়ে। আমি সেই কমিটির একজন সদস্য, যেটি মাননীয় শিক্ষামন্ত্রী তার সদস্য, তার সভাপতি, এবং সেই নিরীক্ষে দু একটি সভাও হয়েছে। এটি আমাদের যে শিক্ষানীতি 2010, সেই শিক্ষানীতিতে আছে, সেখানে সুস্পষ্ট নির্দেশনা আছে, এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বিধেই কিন্তু এই নির্দেশনা মন্ত্রণালয়কে দিয়েছেন, এবং সেই নিরীক্ষে কমিটি কাজ করছে।
রাশেদা কে চৌধুরী আপা, আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে এখন আসলে দুটি কথা আমরা বা দুটি বিষয়ে আমরা কথা শুনি। যে একটি বিষয় কথা হচ্ছে যে এরকম যে শিক্ষকদের মর্যাদা আসলে সামাজিকভাবে এতটাই উঁচুতে যে তার জন্য আলাদা করে কোনো কাগজে কলমে এই মর্যাদা আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং শিক্ষকদের এই দাবি আসলে অনেকটাই অমূলক, যে মর্যাদায় সমান হওয়ার কথা। আপনি আর শিক্ষকদের ব্যাপারটা তো আপনারা জানেনই, আপনি কোনটা মনে করছেন যে মর্যাদা এখানে দুটো বিষয় চলে আসে। মর্যাদার বিষয়টা তো সামাজিক ভাবে, এটা তো সরকার বা নীতিমালা আপনি যেটা বললেন এটার জন্য হয় না। আর যেটা হলো যে আজকে আপনারা এই আয়োজনটা করেছেন বিশ্ব শিক্ষক দিবস, আমি সব শিক্ষককে অভিবাদন জানাতে চাই, কারণ আমরা সবাই কিন্তু আজকে কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিখেই এসছি এখানে। কারণ শিক্ষকদের মর্যাদাটা কিন্তু ওখানে, তারা তৈরি করেন, মানুষ তৈরির কারিগর বলা হয় তাদেরকে। কিন্তু সামাজিক মর্যাদার সাথে আর্থিক বিষয়টা, আমরা তো বিশ্বায়নের যুগে আছি, তার সাথে অনেকখানি জড়িত। এবং সেখানে সুনির্দিষ্ট করে মর্যাদার কথাটা এই কারণেই এসছে যে শিক্ষানীতি 2010 সালে আমাদের সার্বভৌম সংসদে গৃহীত, সেই এবং সেটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক মানুষকে সঙ্গে নিয়ে অনেকের পরামর্শ নিয়ে করা হয়েছে। তাতে সুনির্দিষ্ট করে 25 নম্বর অধ্যায়ে লেখা আছে যে শিক্ষকদের বেতন ভাতা মর্যাদা ইত্যাদি বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে, যেটা করা হয়েছে। কিন্তু তার সাথে বলা হয়েছে স্বতন্ত্র বেতন কমিশন, মর্যাদার সাথে কিন্তু বেতনটাকে আনা হয়েছে। এখন বেতন ভাতার বিষয়টা যখনই আসে তখনই দেখবেন এইটাতে এতখানি আমরা গুরুত্ব দেইনি বলে যত মানে পেশাজীবী মানুষ যারাই চাকরি যখন খুঁজতে চায়, যখন কোনো কিছু পায় না, শিক্ষকতা পেশায় যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু আপা এটা ঠিক কথা না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছি না আমি, যেহেতু আজকে বিশ্ব শিক্ষক দিবস, প্রাথমিকের কথা যদি আমরা ধরি, কিন্তু স্বতন্ত্র পে স্কেলের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সব স্তরের কথা বলা, সব স্তরের কথা বলা হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা বেশি সরব হচ্ছেন, তারা বলছেন কিন্তু যদি বেতন কম হয়, আমরা তো এখনো দেখছি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা ছাত্রটাই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন। চাকরিটা যদি এত পচাই হইতো তাহলে তো আর না। সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে মর্যাদার বিষয়টা আবার অন্যরকম। সেখানে কিন্তু ওই যে প্রেসিডেন্স যেটাতে আসে যে সচিব না ভাইস চ্যান্সেলর, যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এর মধ্যে মর্যাদাটা কিন্তু ওখানে, প্রশ্নটা ওখানে আসে যে একজন ভাইস চ্যান্সেলর আসলে একটা এত বড় একটা প্রতিষ্ঠানের তিনি কিন্তু প্রধান, অথচ তার মর্যাদাটা কোথায় থাকবে? একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে এটার কোনো নিষ্পত্তি হচ্ছে না, ফলে মর্যাদার বিষয়টা কিন্তু উঠে আসে। আপনি যেটা বললেন যে তাদের তো মর্যাদা সামাজিকভাবে হলেও বাস্তবতার নিরিখে আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের ভাইস চ্যান্সেলর, যিনি এত জনের, এত মানুষের অভিভাবক, এত শিক্ষার্থী, তার মর্যাদার জায়গাটা সুনির্দিষ্ট সুস্পষ্ট। কিন্তু আপা আমরা তো দেখেছি যে ইউজিসি এর যিনি চেয়ারম্যান, আমরা সাবেক দুইজন চেয়ারম্যানের কথা বলতে পারি যারা ব্র্যাকেটে নিজেদের নাম লিখতেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, একজন প্রতিমন্ত্রী পদমর্যাদা পায় যদি ইউজিসি চেয়ারম্যান এত খুশি হন, তাহলে মানে আর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের কি মর্যাদা? মানে কারণটা তো ওখানেই নিহিত, এই যে মর্যাদাটা যদি মানুষ জানে যে না না উনি ভাইস চ্যান্সেলর, উনি তো সম্ভবত সচিবেরও নিচে, এই জায়গাটা থেকেই একটা যেটাকে বলা হয় একটা এক ধরনের। কিন্তু আপা এটা আপনার কাছে কি মনে হয়, আপনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন, আক্ষরিক অর্থে দেশ পরিচালনা করছেন, এটা কি আম আর আপেলের তুলনা হলো না? যে কার মর্যাদা কত, বাইতুল মোকাররমের খতিবের মর্যাদা কি আসলে একজন সচিবের মর্যাদা সমান কিনা, সেইভাবে কি সারা পৃথিবীতে কোথাও চিন্তা করা হয়? যখন আপনারা একটা বেতন কমিশন করেন এবং তারা যখন তাদের রিপোর্টটা দেন, তারা এগুলো তো বিবেচনা করতে হয়, পদ মর্যাদা বেতন ভাতা ইত্যাদি, সেটা কিন্তু আসে, ওর সাথেই আসে। আপনি অনেক বেতন ভাতা দিয়ে, আমাদের প্রাইভেট সেক্টরের কথা যদি বলি, তাদের এখানে তো অনেক বেশি উচ্চতর বেতনে তারা কাজকর্ম করছেন, কিন্তু সেখানে মর্যাদার ক্ষেত্রে তারা সামাজিকভাবে অনেক মর্যাদার আসীন হতে পারে, কিন্তু ওইখানে কোনো প্রশ্ন আসে না। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তারা কোথায় আছেন? এখানে শিক্ষকদের ব্যাপারে পৃথিবীর সর্বত্র, আপনি যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতে দেখেন, সেখানেও কিন্তু মর্যাদার ক্ষেত্রে শিক্ষকদের মর্যাদা অনেক উপরে, স্বীকৃত সরকারিভাবে, নীতিগতভাবে। কিন্তু আপা এটা আপনি যখন বলেন তখন আপনি পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে নার্সদের বেতন পার্শ্ববর্তী দেশে আসলে অনেক বেশি আমাদের দেশে চেয়ে, বা আমাদের দেশে এরকম জরুরি কাজে যারা আছেন পুলিশদের বেতন আসলে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের উদাহরণটা আমাদের দেশের সাথে আসলে খুব খাপ খায় কিনা সেটাও না, খাপ খায় না, কিন্তু যেহেতু আমরা দক্ষিণ এশিয়ারই মানুষ,
একই সংস্কৃতি একই ইসের মধ্যে আছে, হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের অনেক দেরিতে শুরু হয়েছে সেটা বলতে পারেন, কিন্তু তারপরেও বাস্তবতার নিরিখে কিন্তু দেখবেন, আমি ভারতবর্ষের উদাহরণ এই কারণেই দিলাম যে তারা কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছে, কারণ মানব সক্ষমতা বিনির্মাণে তাদের বিনিয়োগটা এটা অনেক বেশি, এবং সেখানে শিক্ষকদের উপরে বিনিয়োগটা অনেক। জনাব কাজী ফারুক আহমেদ, আপনি শিক্ষক নেতা, অনেক দিন ধরে শিক্ষকদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। শিক্ষকরা কি এই যে মর্যাদা, বেতন বা এই ভাতা প্রশ্নে বড় ধরনের কোনো চাপ সৃষ্টি করা সরকারের ক্ষেত্রে সেরকম কিছু কি ভাবছেন? না, এখানে চাপ তো ইচ্ছা করে প্রশ্নটা আসে না। কথাটা হলো আর্থিক দিক, তারপরে এখানে মর্যাদার যে সূচকের কথা যেটা বলছেন, আমি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত ছিলাম। আমরা লক্ষ্য করেছি, ধরেন আপনারা দেখবেন যে সিন্ডিকেটে, সেনেট ধরেন একটা নীতি নির্ধারণী সংস্থা, সিন্ডিকেটে দেখা যায় ভাইস চ্যান্সেলর তিনি প্রিজাইড করেন। এখন সচিব পদমর্যাদা যিনি সচিবরা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, তারা কিন্তু সিন্ডিকেট মিটিংয়ে যোগ দেন, কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে ভাইস চ্যান্সেলররা কোন জায়গায়, প্রভিসি ট্রেজারাররা কোন জায়গায়। আমি ট্রেজারার ছিলাম একটা বিশ্ববিদ্যালয়ে, আমি জানি তাদের অবস্থান হলো জয়েন্ট সেক্রেটারি লেভেলে। এখন আর ভাইস চ্যান্সেলররা, যদি আমার ভুল না হয়ে থাকে, এডিশনাল সেক্রেটারি। এখন আপনি যখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরিচালনা হয়, সেখানে মিটিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা যোগ দিচ্ছেন, আবার অন্য জায়গায় এইটা কিছুটা কার্যক্রম পরিচালনা বৈপরীত্য সৃষ্টি আছে। কাজে এইখানে এটা একটা সমন্বয়ের একটা প্রয়োজন আছে বলে মনে করি, এটা চিন্তা করি। এটা হার্ড অ্যান্ড ফাস্ট একটা কিছু না যে এটা এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আমাদের কনটেক্সট আমরা করব, সেটা ঠিক আছে জনপ্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে। আর আর্থিক দিক একটা দিক, আর্থিক দিক সাথে সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন আসবে, তখন আপনার সেন্সিটিভিটির দিক থেকে বলেন, অন্য দিক থেকে বলেন, তারা বেশি তুলনামূলকভাবে ন্যাচারালি তারা যখন মুক্ত চিন্তার প্রচার প্রসার কাজটা করেন, তাদের যে আপনার সংবেদনশীলতা, স্পর্শকাতরতাটা বেশি। সুতরাং তারা যেভাবে দেখেন, শুধু আর্থিক বিবেচনায় দেখেন না, কারণ বিশ্ববিদ্যালয়ের পরে তো আর কোনো শিক্ষার পরিধি বা পর্যায়ে নেই। সুতরাং তারা সেটাকে দেখতে পারেন, এবং সেটাকে আপনার দেখা দরকার একটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি থেকে। কারণ আমরা যাদের কাছ থেকে হাইয়েস্ট সিট অফ লার্নিং, সেখানে সেসব শিক্ষকদেরকে আমরা যদি মর্যাদা না দিই। কাজী ফারুক আহমেদ, আমার প্রশ্নটি ছিল যে এই দাবি আদায় করার জন্য কোন বড় ধরনের কর্মসূচির কথা আসলে শিক্ষকরা ভাবছেন কিনা, সেটি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম। তো সেটি নিশ্চয়ই বিরতির পরে এসে আবার আরেকটু শুনবো। কিন্তু স্যার, প্রফেসর আখতারুজ্জামান, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আপনি যেহেতু কাজী ফারুক স্যার যেহেতু অবসরে আছেন, শিক্ষক থেকে অবসরে আছেন, আমি আখতারুজ্জামান স্যারের কাছ থেকে জানতে চাইবো যে স্যার, আপনি কি মনে করেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আপনার একটা নির্দিষ্ট স্থান থাকাই লাগবে? আচ্ছা দেখুন, না থাকতো সেটা একটা ভিন্ন কথা, থাকলে কি অসুবিধা স্যার? অসুবিধাটা হলো এরকম, আপনি যখন কোনো একটা অনুষ্ঠানে যোগদান করেন, আপনি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা অবস্থানে আছে, একটা নাম্বারে ওখানে দেওয়া আছে তাদের অবস্থান। তো আপনি যখন একটা অনুষ্ঠানে যাবেন, তখন আপনি দেখবেন ওই চেয়ারের সারি যে ওই চেয়ারে যায় না। রাষ্ট্রীয় অনুষ্ঠান যেগুলিতে আপনাদের অনুষ্ঠান, যেমন 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, সেখানে আপনারা এটা পরিচালনা করেন, আপনাদের দায়িত্ব তো কেউ বাধ্যবাধকতা করে না। যেমন রাশেদা আপা যখন মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন, তিনি হয়তো রাষ্ট্রপতি গেলে তার উনার এখানে থাকার বাধ্যবাধকতা আছে, সচিবের বাধ্যবাধকতা আছে, আপনার তো নাই স্যার, আপনি এখানে যাবেন কেন? না যাওয়ার প্রশ্ন, কিন্তু সমাজ থেকে কোনোটা বিচ্ছিন্ন তো না, এগুলো ইন্টিগ্রেটেড। স্যার, এটা তো একটা রাজনৈতিক অংশ, যে আপনি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য সেখানে যেতে চান না, যেতে চায় না, এটা সেটি যেতে হয়, কারণ অনেকগুলো কাজ আছে যে কাজগুলোর সকলের অংশগ্রহণমূলক। তো তখন আমি বাস্তব অভিজ্ঞতায় কয়েকটি জিনিস দেখেছি। মনে করেন আপনি প্রোটোকলে ওই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি পিছনের কারণে আপনি চেয়ারের একটা সারিতে ওখানে দিল, আর আপনার একজন ছাত্র, সে হয়তো আরেকটু উপরের পদমর্যাদা, তার সে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি উপরে, সে সামনে বসতেছে, কিন্তু খুবই আনইজি ফিল করে। কিন্তু যেটি কাজী ফারুক সাহেব বলেছেন, উনি কিন্তু বারবার পিছু ওঠে, স্যার পিছনে বসা আছে, পিছনে বসা আছে, স্যারকে পিছনে ফেলিয়ে দেওয়া হয়েছে কাগজে। এটা তো শিক্ষকদের জন্য খুবই গর্বের ব্যাপার। না, এটা গর্বের বিষয়, কিন্তু উনিও অস্বস্তি বোধ করে। আর অন্যদিকে শিক্ষক যখন পিছনে থাকে, বিষয়টা হলো এরকম একটি বিষয় যে শিক্ষক যখন ওরকম পিছনে থাকে, আর যখন ওই ছাত্র সামনে বসে অস্বস্তি বোধ করে, তখন উভয়ের জন্য বিব্রতকর।
তো সে কারণে সম্মানজনক অবস্থানটা হলো ওই শিক্ষককে সামনে দেওয়াটাই আমার মনে হয় যে এটি ভালো। কোন সভ্য সমাজে ইউনেস্কো এলো যে এই সুপারিশ এটি মালা সেটি তার বিষয়। অসঙ্গতিপূর্ণ। হ্যাঁ, এই সেখানে বিষয়টি কিছু সুপারিশ আছে, সেটা আজকে দিনে আদারওয়াইজ আপনি যেটা প্রাসঙ্গিক, বলেছেন সেটা না এই বিষয়টা সম্ভব। আপনি যেটা বলেছেন অংশগ্রহণ না করা, সেটি হলো একটা এক্সক্লুশন থিওরি, কিন্তু থিওরিটা আমাদের সমাজে তো একটা ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ ওয়েতে চলতে হবে এবং সমাজে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই একটাকে বয়কট করা যাবে না। আমার মনে হয় যে এই বিষয়ে আমরা আরো কথা বলবো যে মানে শিক্ষকদের জন্য এই কাগজের সম্মান আসলে কতটা জরুরি। আমরা পুরো জাতি আসলে শিক্ষকদের সম্মান করতে চাই, না, সেই না, জন্য না, এটা তালিকাভুক্ত সম্মান কতটা জরুরি আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। এটা স্যার, ঠিক আপনার কাগজে কাছে। নয়, এটা আন্তর্জাতিক। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব কাজী ফারুক আহমেদ, বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে শিক্ষকরা তাদের এই দাবি আদায়ের ক্ষেত্রে যেটা মর্যাদার প্রশ্ন, আসলে যে দাবির কথা বলছেন আজকে বিশ্ব শিক্ষক দিবসে, সেই দাবি আদায়ে আসলে কত দূর পর্যন্ত চিন্তা করছে যে আন্দোলন বা দাবি আদায়ের ক্ষেত্রে কি করতে পারে? এটা আসলে স্তর ভিত্তিক মূল্যায়ন হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একরকম হবে, প্রাথমিক শিক্ষকদের বেলা একরকম হবে, আর এমপিভুক্ত শিক্ষকরা এই মুহূর্তে আন্দোলন নেই। এটা মাস্টাকের বেশি শিক্ষক কর্মচারী যারা বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা, তারা কিন্তু নেই। তার কারণ তারা যখনই এমপিওতে অন্তর্ভুক্ত হয়েছে তারা কিন্তু এই আন্দোলনের কর্মসূচি নেই। এখন এখানে কথাটা হলো বিশ্ব শিক্ষক দিবসটা কেন? এটা হলো ৬৬ সনে আপনার যাকে বলা হয় ইউনেস্কো আইওলজি সুপারিশমালা, সেইটা স্বাক্ষরের দিন হিসাবে ৯৪ সন থেকে বিশ্ব শিক্ষক দিবসটা পালনের সিদ্ধান্ত হয়েছে। এখন সেই নীতিমালার মধ্যে কি আছে? সুপারিশমালার মধ্যে একটা কথা আছে যে শিক্ষকদের অনুরূপ যোগ্যতা যেখানে আছে বেতন ভাতার দিক থেকে এবং সামাজিক মর্যাদার দিক থেকে শিক্ষকরা অগ্রণী থাকবে। এটা কিন্তু ইউনেস্কো এর সুপারিশমালায় আছে এবং তার স্মারক দিন কিন্তু ৫ই অক্টোবর। কাজে এইটা আন্তর্জাতিকভাবে একটা সুপারিশ, এটা কোনো বাইন্ডিং না, কিন্তু বাংলাদেশ এটাতে স্বাক্ষরকারী দেশ। প্রশ্নটা হলো সামাজিক মর্যাদা শুধু আর্থিক বিচারে হয় না, এটা ঠিক। সাথে এখানে সাথে একটি শব্দ আছে আরেকটা, এবারের স্লোগানটাই কিন্তু এম্পাওয়ারিং টিচার্স বিল্ডিং সাস্টেইনেবল সোসাইটি, এটা হলো স্লোগান ফর 2050, হ্যাঁ। এই ওয়ার্ল্ড টিচার্স ডে স্লোগান। এখানে এই যে এম্পাওয়ারিং টিচার্স, এই এম্পাওয়ারিং টিচার শিক্ষকদের ক্ষমতায়ন এবং টেকসই সমাজ বিনির্মাণ, এই দুটো খুব জড়িত, এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি টেকসই সমাজ বিনির্মাণ চাই তাহলে, এবং এখানে আরো একটি শব্দ আছে যে মোর ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, এবছর এটাও আছে। এটা বোধহয় সিউলে যে এই যে এপ্রিলে যে সামিট হলো সেই ডিক্লারেশন এগুলো আছে, এইটাই অ্যাডপ্ট করছে। এই অ্যাডপশনটাই মূলত ইউএন যে অ্যাসেম্বলি হলো সেইখানে এটা গ্রেট হয়েছে। এটা তো এবারের কথাই বলছি। গতবারে ছিল শিক্ষকদের জন্য অধিক বিনিয়োগের প্রশ্ন, অধিক বিনিয়োগ, এই যে বিনিয়োগের প্রশ্ন আছে, তাহলে দেখুন বিনিয়োগের প্রশ্ন আছে, মর্যাদার প্রশ্ন আছে, ক্ষমতায়নের প্রশ্ন আছে। এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে এন্ডোর্স করছে। যেহেতু একটা ইউএন অ্যাসেম্বলিতে এটাই হয়েছে, গভর্নমেন্ট এটার একটা পার্টি হয়েছে, কারণ ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই রেজলিউশনগুলো নিয়েছে। সুতরাং এই কমিটমেন্টটা এটা রক্ষা করা এখন আমাদের সরকারের এবং এই জাতির দায়িত্ব। এটা একটা কমিটমেন্ট। খালেদ, আপনি আমাকে যে কথাটা বলছিলেন যে শিক্ষকরা আন্দোলন, হ্যাঁ, আমি এখানে বলি, এটা যেমন ধরেন আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে বলি, সরকারি কলেজ শিক্ষকরা তারা একটা আন্দোলনে আছে তাদের টাইম স্কেলের ব্যাপারে। আচ্ছা, বেসরকারি কলেজে, আমি বেসরকারি কলেজের লোক ছিলাম, বেসরকারি কলেজে কিন্তু টাইম স্কেলটা ছিল। সেটা হলো একটা শিক্ষক যখন সে প্রমোশন স্কেলে সে ঢুকতে পারছে না, তার একটা বিকল্প ব্যবস্থা ছিল টাইম স্কেল, সেটা নেই। বেসরকারি কলেজ শিক্ষক কিন্তু অপেক্ষায় আছে যে সরকারি কলেজ শিক্ষকরা যদি এটাতে সফল হয় তাহলে তার ফলভোগ ন্যাশনাল পে স্কেলের মধ্যে তারাও পাবে। সুতরাং এক একজনের অবস্থান কিন্তু এক এক রকম, কিন্তু সকলেই কিন্তু একজন আরেকজনকে আপনি লক্ষ্য করবেন কেউ কিন্তু কাউকে বিরোধিতা করছে না। প্রাথমিক স্তর মাধ্যমিক স্তরকে বিরোধিতা করছে না, মাধ্যমিক স্তর টারশারি লেভেলকে বিরোধিতা করছে না। অর্থাৎ শিক্ষকদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন কিন্তু অলিখিত আছে। বিশ্ব শিক্ষক দিবসে
সেটারই না, প্রতিফলন সম্প্রীতির ঘটে। বন্ধন আছে, কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে দাবি আদায় করার জন্য শিক্ষকরা বিশেষ করে উপাচার্যদের যে প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, তারা কিন্তু আসলে অনেক রকম কথা বলেছেন। তারা বলেছেন যে আরো অনেক কিছু দেখবেন, আরো অনেক কিছু দেখার আছে। সেরকম কোন কঠোর কোন কর্মসূচি সামনে রয়েছে কিনা সেটি আমি জানতে চাই। এটা আমার এই মুহূর্তে হয়তো এটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আখতারুজ্জামান সাহেব এটা বললে ভালো হবে। আমরা কয়েকটা অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয় পরিবার যখন কোনো আন্দোলনে যায়, সেটা একটা ন্যায় ভিত্তিক এবং যৌক্তিক আন্দোলনে এবং ন্যায়সঙ্গত উপায়ে আন্দোলনগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করে। এবং আমার একটি দৃঢ় আস্থা জন্মেছে এই কয়েকদিনের এই 4 মাস ব্যাপী যে শিক্ষক সংগঠনের যে তাদের কর্মপ্রয়াস যেটা দেখলাম, তাতে মনে হলো যে তারা আমরা যৌক্তিক অবস্থানে আছি এবং যে বিষয়গুলো সেগুলো বোধহয় অর্জন করার এটা একটি কি বলবো, এটি একটি বলা যাবে যে এখন সময়ের ব্যাপার মাত্র। আচ্ছা স্যার, আমি একটু আসবো আপনার কাছে, কারণ আমি একটু অন্য প্রসঙ্গ নিয়ে একটু রাশেদ আপার কাছে আসতে চাই। যে আপা, আমরা এমডিজির পর্ব থেকে এসডিজি পর্বে পা রাখছি, যেটা 2030 সালের মধ্যে অর্জন করতে হবে। এর জন্য আমাদের শিক্ষকরা কতটা প্রস্তুত বলে আপনি মনে করছেন এবং তাদেরকে কিভাবে প্রস্তুত করা উচিত? গণসাক্ষরতা অভিযানই বা কাজের ধারায় কোনো পরিবর্তন আনছে কিনা এই লক্ষ্য অর্জনের জন্য? দেখেন, একটা বিষয়ে যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি যেটা বলা হয়, যেটা যখন গৃহীত হয়েছিল, তারপরে ওইটাও তখন খুবই ন্যূনতম কতগুলো লক্ষ্যমাত্রা ছিল। যেটা হলো যে আমি যদি শিক্ষার বিষয়টা বলি, ওখানে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক কোনো কিছুই ছিল না, ছিল শুধু প্রাথমিক শিক্ষা সমাপ্তকরণ, একটা লক্ষ্য ছিল, একদম ন্যূনতম। সেই জায়গাটার থেকে অভিজ্ঞতার আলোকে গত 15 বছরে দেখা গেল যে না, ওখানে তো আমরা শিক্ষকদের বাদ দিয়ে দিয়েছি, ওখানে তো আমরা মানসম্মত শিক্ষার কথা বলিনি, ওখানে তো আমরা দক্ষতা বৃদ্ধির কথা বলিনি। তাহলে আমাদের লক্ষ্যটা আরো অনেক বেশি বিস্তৃত হওয়া উচিত। সেই জায়গাটাতে গিয়ে এখন 17টা লক্ষ্য, ওখানে একটা লক্ষ্য হচ্ছে 4টা হচ্ছে শিক্ষা বিষয়ক, তার মধ্যে কিন্তু জীবনব্যাপী শিক্ষা পর্যন্ত এসছে এবং শিক্ষকদের নিয়ে অনেকগুলো টার্গেট আছে। অন্তর্ভুক্তিমূলক সুষম ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, এটা অনেক বড় একটা প্রত্যাশা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তার মধ্যে যেটা আসছে যে শিক্ষকদের বিষয়টা উঠে এসছে। কারণ আপনি দেখেন, শিক্ষকরা কিন্তু বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষা থেকেই তো আসেন। আপনি তো ওটাকে বাদ দিয়ে প্রাথমিক শিক্ষা বলি, মাধ্যমিক শিক্ষা বলি শক্তিশালী করতে পারবেন না, মানসম্মত শিক্ষা করতে পারবেন না, যতক্ষণ না আমাদের উচ্চতর শিক্ষা গুণগত মান বৃদ্ধি পায়। গুণগত মান বাড়াতে গেলেই তো শিক্ষকদের ব্যাপারটা আসে। আমার তো ওরকম শিক্ষক দরকার, মানসম্মত শিক্ষার জন্য তো মানসম্মত শিক্ষক দরকার। তো সেখানে বেতন ভাতা মর্যাদার বিষয় তো অবশ্যই চলে আসে, এটা অস্বীকার করার উপায় নেই। আপনি আন্দোলনের কথা বলছিলেন শিক্ষকদের, আপনি জানেন কিনা জানি না, প্রাথমিকের শিক্ষকরা কিন্তু 4 ঘন্টা করে এখন কর্মবিরতি পালন করছেন। তাদের ওই যে টাইম স্কেল নিয়ে একটা বিষয় আছে, তাদের অন্যান্য বিষয় আছে, সেই জায়গাটাতে তাদের একটা ক্ষোভ আছে। কিন্তু তাদের বিষয়টা হলো যে তারা অনেকগুলো দাবি করছেন। তো দাবির মধ্যে একটা জিনিস প্রাথমিকে কিন্তু একটা বৈষম্য থেকেই গেছে, সেটা হলো যে সেকেন্ডারি বা মাধ্যমিকে কিন্তু ক্যাডার আছে শিক্ষকদের, মানে তারা পিএসসির মতো তারা প্রমোশন পেতে পারেন, আসতে পারেন। প্রাথমিকে কিন্তু ওরকম কিছু নাই। যিনি সহকারী শিক্ষক 25 বছর চাকরি করে সহকারী শিক্ষক হিসাবে রিটায়ার করছেন। এই বৈষম্যটা তো আসলেও তাদের একটা যৌক্তিক দাবি আছে। তাহলে তাদেরকে কিন্তু আরেকটা দাবির মধ্যে আমাদের দাবি, অভিভাবক বা জনতার দাবি যদি বলি, শিক্ষানীতির মধ্যে একটা কথা বলা আছে যে তাদের জন্য পৃথক বেতন ভাতা মর্যাদার জন্য কমিশন করা হবে, কিন্তু তার সাথে শিক্ষকদের দায়বদ্ধতাও নিশ্চিত করার বিষয়টি বলা আছে। কাজে এটা তো একতরফা না, দুই দিক থেকেই আসতে হবে। স্যার, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা একটু প্রশ্নটি করে রাখি। প্রশ্নটি হচ্ছে যে আমাদের অনেক দর্শক আসলে প্রশ্ন করছেন। দর্শকদের প্রশ্নগুলি অনেকটা হচ্ছে এরকম যে একজন দর্শক প্রশ্ন করছেন যে উইথ ডিউ রেসপেক্ট, আমাদের শিক্ষকরা যেভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হন, পৃথিবীর আর কোথাও এরকম ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে কাউকে দেখা যায় কিনা। এই প্রায় একই রকম আরেকটি প্রশ্ন করছেন আরেকজন। উনি বলছেন শিক্ষকরা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বা কোনো নির্দিষ্ট দল বা
বা মতকে সমর্থন করার ফলে তাদের মর্যাদার হানি হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে আপনারা এটিকে কি মনে করেন? অনেক ক্ষেত্রে রাজনীতিবিদরা এরকম কথাও বলেছেন যে শিক্ষকরা পদোন্নতি বা অন্য কোথাও পদায়নের জন্য, এমনকি নিয়োগ পাওয়ার জন্য অন্য কোথাও যে ছাত্রদের হাত ধরে থাকেন, সেই ক্ষেত্রেও এটি মর্যাদার হানি হয় কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে তাদের কাছে উত্তর শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, বিরতির আগে আমাদের দর্শকরা আপনার কাছে প্রশ্ন করছিলেন শিক্ষক রাজনীতি নিয়ে এবং রাজনীতির ফলে বিভিন্ন রকম অনাচার নিয়ে। এ ব্যাপারে দেখুন, কোথাও এরকম হয় কিনা আমি এই রাজনীতির কারণে অনাচার হয়েছে আমি এটা মানি না। এটা মানি না এই কারণে, এই রাজনৈতিক যে সচেতনতা, এটা আমাকে আরো দায়িত্বশীল এবং আরো জবাবদিহি করতে আমাকে বাধ্য করছে। সেটি আমি নিজের পেশাগত জীবনে তার প্রতিফলন আমি এইভাবে বিষয়টি দেখি। এবং যদি রাজনৈতিক কারণই হতো, আমরা একটা আদর্শ ধারণ করি বটে, সেই আদর্শের সরকার এখন ক্ষমতায়, তারা এখন ক্ষমতায়, যদি তাই হতো তাহলে বাড়তি সুবিধার জন্য আন্দোলন আমাদের করতে হতো না। তাহলে আজকের আন্দোলন করতে হচ্ছে, আমাদের সরকারই কিন্তু ক্ষমতায় আছে, আমরা সেখানে আন্দোলন করতেছি। অতএব বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি বা যতটুকু আমরা বিভিন্ন মতাদর্শে বিভক্ত আছি, শুধু আপনারা বেতন ভাতা মর্যাদা নিয়ে আন্দোলন করছেন না, আপনারা আপনাদের সরকারের বিরুদ্ধে তো আর কোনো কিছু নিয়ে আন্দোলন করেন না। শিক্ষানীতি যে বাস্তবায়িত হয় নাই, শিক্ষায় যে বাজেট কমেছে, সেটি নিয়ে আপনারা কখনো আন্দোলন করেন নাই স্যার? একেবারেই এটা সঠিক হবে না। এই কারণে আমরা সর্বদাই কিন্তু শিক্ষানীতি বাস্তবায়ন সাথে আমরা জড়িত অনেকেই, আমরা কিন্তু সবসময় এই কথাগুলো বলি যে এই শিক্ষানীতির মধ্যে যে পরামর্শগুলো আছে, যে সুপারিশগুলো আছে, সেগুলো বাস্তবায়নের জন্য ধারাবাহিক পর্যায়ক্রমে করতে হবে। সরকারও তো একেবারে ফোর্টনাইটলি সবকিছু করতে পারে না, ধারাবাহিকভাবে করতে হবে। সুতরাং শিক্ষক রাজনীতির কারণে কোনো অনাচার হচ্ছে এই ধরনের উদাহরণগুলো দেওয়া খুবই কঠিন হবে। নিয়োগ, পদায়ন, পদবিতে এইরকম আমার মনে হয় যে দুই একটি ঘটনা কখনো কখনো ঘটেনি, সেই কথাটা আমি অ্যাব্রাপ্টলি এখানে বলবো না, সেই ধরনের ঘটনা হয়তো বা আছে, কিন্তু আমরা এই যতদিন পর্যন্ত এর সাথে জড়িত আছি আমাদের জানা মতে এরকম ঘটনা খুবই রেয়ার, এবং যখন আমাদের নজরে এগুলো আসে সেগুলো কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে। সুতরাং এটা ঢালাও ভাবে এটি একটি গোষ্ঠীর একটি অপপ্রচার মাত্র। এই ধরনের কথাগুলো বলে রাজনীতি বিযুক্ত করার এবং বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া হিসেবে কেউ হিসেবে বিষয়গুলো দেখে, আমরা সেইটা ধরছি না। আর যে বিষয়টা বলতে পারেন যে সেটি হলো রাজনীতি বিশ্ববিদ্যালয়ে না থাকলে রাজনীতি কোথায় হবে? রাজনীতি তো স্কুল দিয়ে শুরু করব না, ইভেন স্কুলেও তো আমরা এই ধরনের আসছি যে রাজনীতির সচেতন হওয়ার একটি দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার একটি ধারা প্রবর্তনের জন্য আমরা কাজ করব। বিশ্ববিদ্যালয়ে তো এটা করতেই হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এটি তো একটি ক্যাডেট কলেজ না, অথবা এটি তো কোনো একটি বিচ্ছিন্ন দ্বীপ নয় যে ওখানে বসে অন্য একটি প্রশিক্ষণ দেওয়া হবে। বৃহত্তর সমাজের মধ্যে থাকলে প্রতিদিন সমাজের যেগুলো ঘটনা প্রবাহ হতে থাকবে, রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া যেগুলো আছে, শিক্ষার্থীদেরকে সেসবের সাথে সম্পৃক্ত করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় দায়িত্ব। তার মানে ঠিক আছে স্যার, আমি আপনার যুক্তির সাথে একমত। আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন সেটি যদি একটু আপনি উত্তর দিতেন যে এই আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হন, পৃথিবীর অন্যান্য দেশেও কি একইভাবে সম্পৃক্ত হন? আচ্ছা দেখুন, না, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বিশ্বের এটি একমাত্র বিশ্ববিদ্যালয়, বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি একটি জাতিসত্তার উন্মেষে কাজ করেছে, যেটি একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছে। এটি বিশ্বের অন্য কোনো বিশ্ববিদ্যালয় করেনি। সেটা আসলে খুব বড় কাজও না, মানে পৃথিবীর সবচেয়ে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিতে গেলে 52, 71 এইসবের কথা বলি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা এরকম উদাহরণ দিতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই গত 40 বছরে এই একটি ভালো একাডেমিক কাজ করেছে। না, এটাও আমাদের সঠিক কথা না। আমাদের দেখেন বিজ্ঞানের জগতে, সাহিত্যের জগতে এটি অনন্য সাধারণ স্থান অধিকার করেছে বিগত 40 বছর না, বিগত 20 বছরের হিসাবে ধরলেও সেখানেও বড় বড় অর্জনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। সম্প্রতি আপনি দেখেন এই যে জিনোম সিরোসিস যে পাটের, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা আছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি খুবই দূরবর্তী ভাবে সেটি একটু উদাহরণ মাত্র। আপনি যদি আমাদের যারা গবেষকরা দেশ বিদেশে কাজ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখানকার শিক্ষকরা যারা বিদেশে কাজ করতেছে, বিভিন্ন পড়াশোনা করতে গেছে, তাদের যে অর্জন, তাদের যে অবদান, সেগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা পাচ্ছে। আমাদের দেশে
বিদেশে যেটি অভাব জি। সেটি হলো শিক্ষা খাতে অপর্যাপ্ত বাজেটের বিনিয়োগ, কারণে বিনিয়োগ কম। এখানে প্রকৃত মেধার বিকাশ ঘটানোর একটি অনুকূল পরিবেশ পায় না, যেটি বিদেশ বিভূতিতে অনেক পেয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় বহু পেয়েছে এবং তার স্বীকৃতি আছে। আপনারা তো পত্রপত্রিকা এবং আমরা প্রায়শই আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক অথবা গবেষক বা শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার জন্য গিয়েছে তাদের অনেক অর্জন কিন্তু পত্রপত্রিকায় আসে। আসলে দুঃখের কথা হলো এই বিষয়গুলো ছোট কলমে সেটিকে কি স্যার বিশ্ববিদ্যালয় অর্জন বলা যাবে? যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অবশ্যই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় না, শিক্ষকের কথা বলছি। স্যার ধরেন স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা কর্মে অংশগ্রহণ করে সে মানে করে পেলাম, সেটা কি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জন বলা যাবে? অবশ্যই, কারণ এখানে তৈরি না, আমি তো এখানে এটাই জাতির ব্যর্থতা, এটাই আমাদের সবচেয়ে হতাশাজনক একটি জায়গা এবং অনাকাঙ্ক্ষিত একটি পরিবেশ। সেটি হলো আমরা তো এই শিক্ষকের এই গবেষকের জন্য যথার্থভাবে উপযুক্ত পরিবেশ দিতে ব্যর্থ হয়েছি এবং এটির কারণে এটি আমাদের দরকার, সেই কারণেই বাজেট ঘাটতির কথা আমার মনে হয় প্রফেসর আখতারুজ্জামান বিষয়টি খুব পরিষ্কার করে তুলেছেন। আমাদের আরেকটি বিরতি নিতে হচ্ছে, বিরতি নিয়ে এসে আপনার কাছে আমি জানতে চাইবো যে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে যে রাজনৈতিক প্রভাব, যেটি বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের দর্শকরা যেটিকে চিহ্নিত করেছেন বা আমাদের গবেষকদেরও যেটিকে চিহ্নিত করেছেন যে এমপি মন্ত্রী সহ স্থানীয় প্রভাবশালীদের যে রাজনৈতিক প্রভাব, সেটি শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষকদের ইয়েকে কিভাবে প্রভাবিত করে সেটি আপনার কাছে একটু শুনতে চাই এবং এর থেকে প্রতিকারের উপায়ও স্যার আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। রাশেদ আপনার কাছে জানতে চাইছিলাম যে কিভাবে রাজনীতি প্রাথমিক এবং মাধ্যমিক, বিশেষ করে আমাদের দর্শকরা যেটি যোগ করছেন যে এমপি মন্ত্রী এমনকি স্থানীয় প্রভাবশালীদের কাছেও আসলে স্কুলগুলির ভর্তি, নিয়োগ, বর্ধিতকরণ, অন্যান্য সুযোগ সুবিধা অনেক কিছু আসলে বঞ্চিত হয়ে থাকছে এবং শিক্ষকরা সেখানে পার্শ্ব চরিত্রে পরিণত হচ্ছেন অথবা কোনো কোনো সময় চরিত্রই পাচ্ছেন না, এরকম মন্তব্য করছেন। দেখুন, একটা বিষয় শুরুতেই বলে নেওয়া ভালো, সবাই আমরা এগ্রি করি যে রাজনীতি করাটা খারাপ না, কিন্তু রাজনীতিকে যখন অপব্যবহার করা হয় এবং সেটা যখন কোনো জনগোষ্ঠীকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, তখনই কিন্তু সেই রাজনীতি আমরা বলবো নষ্ট রাজনীতি। এবং এখন যেটা দেখতে পাই আমরা, প্রাথমিকে অনেকখানি কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে চলে এসছে শিক্ষক নিয়োগ। সেখানে স্কুল ম্যানেজিং কমিটি অত বেশি গুরুত্ব পান না, কারণ নিয়োগ প্রক্রিয়াটাই স্বচ্ছ এবং কম্পিউটারাইজড হয়ে গেছে পুরাটা। মাধ্যমিকে বেশিরভাগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো 98% কিন্তু সেখানে গভর্নিং বডি বা স্কুল ম্যানেজিং কমিটি সর্বেসর্বা এবং সেটার দায়িত্বে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারম্যান থাকেন স্থানীয় সংসদ সদস্য অথবা তার ভাই ভাতিজা ভাগ্নি যাই হোক, তার মনোনীত মানুষ। তো সেখানেই নিয়োগ বাণিজ্য, সেখানেই ভর্তি বাণিজ্য এবং এইটার লাগাম টানা, সরকার কিন্তু এই বিষয়টি অবগত আছেন, মন্ত্রণালয়ে অবগত আছেন, লাগামটা টানা যাচ্ছে না, কারণ এটা সরাসরি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় হয়ে থাকে এবং এটা এই সরকার না, সব সরকারের সময় হয় এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের সাথে একদম নগদ টাকা পয়সার লেনদেন যে শিক্ষক নিয়োগে আমরা দেখেছি। এখন আমরা মানসম্মত শিক্ষার কথা বলবো আর দক্ষ শিক্ষক নিব না, যোগ্য শিক্ষক নিব না, অর্থের বিনিময়ে সেখানে আপোষ করব, তাহলে তো তার ফলাফল তো ভালো হবে না। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার মান উন্নয়নে একটা প্রধান বাধা হয়ে যাচ্ছে এই সুশাসন প্রক্রিয়ার এই গলতটা আর কি, যেটা আমাদের হওয়া উচিত না। এবং একজন এমপি ইচ্ছে করলে তার এলাকায় যে তথাকথিত ভালো স্কুল, আমি যদি ঢাকা নগরীর স্কুলগুলো বলি, নামি দামি স্কুলগুলোতে যদি তিনি ইচ্ছা করলে বা তার লোকজন ইচ্ছে করলে লক্ষ লক্ষ টাকা কামানোর একটা সুযোগ করে নিতে পারেন ভর্তির সময়, ভর্তি বাণিজ্য যেটা বলি আমরা। সেখানেও কিন্তু আদালতের নির্দেশনায় একটা লাগাম টানার চেষ্টা করা হয়েছে, তারপরেও করা যাচ্ছে না, কারণ ওই রাজনীতি, এই রাজনীতির কারণেই এই রাজনীতি আমি বলবো না যে এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনছে, রাজনীতি খারাপ না, কিন্তু যে রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলছি সেই রাজনৈতিক প্রক্রিয়া আমাদের শিক্ষাঙ্গনে
অনেক কিছুই দূষণ ঘটাচ্ছে। আপা এই ক্ষেত্রে কি আপনি শিক্ষকদের বা অভিভাবকদের কোন রকম কোন দায় দেখেন? কারণ হচ্ছে যে শিক্ষকরা সেই প্রক্রিয়াটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত থাকেন, আর অভিভাবকরা সরাসরি টাকা দিয়ে বা কোনো না কোনো ভাবে আসলে তাদের সন্তানদের, আমি যদি ঢাকার নামে স্কুলগুলির কথা বলি, চিটাগং এর নামে স্কুলগুলির কথা বলি, এমনকি বগুড়ার নামে স্কুলগুলির কথা বলি, সব ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃশ্য, কোনটা হয়তো বড় স্কেলে, কোনটা একটু ছোট স্কেলে। আপনি কি শিক্ষক বা অভিভাবকদের কোনো দায় দেখেন কিনা? একদম দায় নেই আমি বলবো না, কিন্তু ধরেন প্রাথমিকে যদি আপনি বলেন, তাহলে প্রাথমিকে এখনো বাংলাদেশের 40% শিক্ষার্থী কিন্তু প্রথম প্রজন্মের শিক্ষার্থী, মা বাবা কিন্তু লেখাপড়া জানেন না। তো তাদেরকে আপনি ওই অভিভাবকদের কাছে তারা তো তাদের চাহিদা তৈরি হয়েছে, তারা স্কুলে পাঠাচ্ছেন বাচ্চাদের, এইটাই অনেক তাদের করা। জীবন জীবিকার তাগিদে তারা হয়তো ওইভাবে তারা দেখাশোনা করতে পারেন না ছেলে মেয়েদের, বা স্কুলের ব্যাপারেও আগ্রহী হতে পারেন না। তারা অনেকে আছেন কিন্তু অভিভাবক প্রতিনিধি হিসাবে স্কুল ম্যানেজিং কমিটিতে, কিন্তু ওটা নাম কাওয়াস্তে বেশিরভাগ সময়। অনেক সময় আমরা এটাও দেখেছি গবেষণায় যে তারা খাতায় সই করে দিয়েছেন বা টিপসই করেছেন যে এটাই করেছেন অভিভাবক প্রতিনিধি হিসাবে স্কুল ম্যানেজিং কমিটির, তারা জানেনও না ওর মধ্যে রেজলিউশনটা কি ছিল, এটাও দেখা যায়। আর মাধ্যমিকে আমি আবারও বলেছি, যেহেতু এগুলো বেশিরভাগই বেসরকারি, সেখানে সরকারের নিয়মতান্ত্রিক এটা অনেক কম, মন্ত্রণালয়ের অনেক কম, সেখানেই অনেক বেশি গলদ, অনেক বেশি শিক্ষক নিয়োগ, ভর্তি বাণিজ্য সবকিছুতে, এমনকি বিল্ডিং তৈরি করা ইত্যাদি সবকিছুতে, স্কুল ভবন, অবকাঠামো নির্মাণ, সবকিছুর মধ্যে একটা গলদ থাকে। কাজী ফারুক আহমেদের কাছে আমি আবার একটা অন্য বিষয় আসতে চাইছিলাম, সেটি হচ্ছে যে একেবারে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে আমরা এখন 5 ধরনের শিক্ষা মোটামুটি ভাবে পাই, তার চেয়ে বেশি আছে, তবু মোটামুটি বলা যায় বাংলা মাধ্যম, ইংরেজি মিডিয়াম, ইংরেজি ভার্সনে একটা শিক্ষা, আলিয়া এবং কওমি। এইটা এক সময় আমরা এটা শুনছিলাম যে সবগুলিকে এক করে একরকম শিক্ষা আসলে দেয়া যায় কিনা, এবং একরকম শিক্ষা দেওয়ার এটার ব্যবস্থা করা যায় কিনা, নাকি স্যার আপনি এটা কি মনে করেন, যেটা এখন আসলে কি অবস্থা? এটা ব্যাপার হলো যে একরকম শিক্ষা তো হয় না, প্রাথমিকটা at least একরকম শিক্ষার ব্যাপারে একমুখী শিক্ষা। সেখানে যেটা হয়েছে, কতগুলো বই একই রকম, সেটা ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক, এই জিনিসগুলো এসছে। যেমন বাংলা, অঙ্ক, আপনার আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস, কতগুলো বিষয় সেখানে পড়াতে হয়। সেটা তো শিক্ষানীতির মাধ্যমে শিক্ষানীতির এসেছে, কিন্তু মাধ্যমে এটা সেটা এসছে। বাস্তবায়ন এবং মনিটরিং খুবই দুর্বল। মনিটরিং দুর্বল, ঠিক আছে, কিন্তু কথা হলো এটা প্রথমবারের মতো এসেছে এবং এটাতে কিছু কিছু অগ্রগতি হয়েছে। প্রশ্নটা হলো আমাদের এখানে আপনি দেখুন যে আমাদের কতগুলো বোর্ড আছে, এডুকেশন বোর্ডগুলা, মন্ত্রণালয়ের সাথে আপা যে কথাটা বলছিলেন যে বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো, তাদের যে নিয়মে তারা চলে, সে নিয়মটা কি, তারা মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নেই হয়তো ঠিকই, কিন্তু বোর্ডের যে নির্দেশিকা আছে সেটা কিন্তু তাদেরকে অনুসরণ করতে হয়। এখানে মূল জিনিসটা হলো ব্যবস্থাপনা জনিত ত্রুটিটা আছে। আপনাকে আমি বলি একটা কথা, আমি কলেজে প্রিন্সিপাল ছিলাম এবং আমি বিভিন্ন স্কুল ম্যানেজিং কমিটি দেখেছি। প্রিন্সিপাল বা হেডমাস্টার যারা ম্যানেজিং কমিটি এই এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজে, তারা আসলে করণিকের চাইতে নিচের পজিশনে থাকে, শুধু খাতাটা বয়ে নিয়ে যায়। জিনিসটা হলো ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলছি হেড অফ দি ইনস্টিটিউশনকে হেডমাস্টার আর প্রিন্সিপাল, কিন্তু বাস্তবে কিন্তু ঠিক তার উল্টাটা হয়। বাস্তবে তার কোনো মর্যাদাই নাই। এখন যেখানে জনপ্রতিনিধি অথবা অন্যদের হওয়া উচিত ছিল উপদেষ্টা, তারাই হয়ে বসছেন কর্মকর্তা। এইটার একটা পরিবর্তন। যেমন বিশ্ববিদ্যালয় স্তরে কি আছে, অর্থ কমিটি আছে, পরীক্ষা কমিটি আছে, সেনেট আছে, সিন্ডিকেট আছে। এই ব্যবস্থাপনা অনুযায়ী যদি আমরা বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে চালাতে পারতাম, তাহলে এটা হতো। এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু খুব একটা অগ্রগতি হয় নাই। এখন আপনি যেটা বলছেন যে প্রাথমিক স্তরে এতগুলো আছে, এখন একটা ব্যবস্থাকে আগে ছিল 13 রকম, ইফ আই এম নট রং, সেটাতে কমতে কমতে আপনি এখন 5টার মধ্যে আসছেন। হ্যাঁ, এটা হবে, কিন্তু যে জিনিসটা হলো আমরা একটা সিদ্ধান্ত নিই, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা সমন্বয় করি না। আপনার মনিটরিং ব্যবস্থাটা আমাদের বাস্তবায়ন করতে গেলে যে বিনিয়োগটা লাগে সেটাও। আপনাকে ধন্যবাদ। আমি আখতারুজ্জামান স্যারের কাছে আসার আগে রাশেদ আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের দর্শকরা জানতে চাইছেন যে আমরা যে ইংরেজি ভার্সনে যে বইগুলি আমরা দেখি, সেই বইগুলি খুবই নিম্নমানের ইংরেজি এবং অনেক সময় অনেক ভুল ভালে ভরা থাকে। সেইগুলি পাঠ্যপুস্তক যেহেতু, সেগুলি দেখার বা মনিটর করার অবস্থাটা রাশেদ আপনি কেমন দেখছেন, বা দেখার কেউ আছে কি?
আছে আমাদের পাঠ্যপুস্তক বোর্ড তো আছে, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডই করে দিয়ে থাকেন, নির্দেশনা তাদের কাছ থেকে আসে। কিন্তু এই যে আপনি যেটা বলছেন ইংলিশ ভার্সন, তারা যদি মূলধারার বিদ্যালয়ে না হয় তাহলে কিন্তু তারা অনেক সময় এনসিটিভির এগুলা মানেন না। মোটামুটি নিয়ম নীতি নিয়ে তাদের নিজস্ব শিক্ষকরা তৈরি করেন বই পুস্তক, অনেক সময় অনেকে তো বাইরের লোককে নিয়োগ দিয়ে তৈরি করা হয়, আমি নিজে দেখেছি। এগুলোর মধ্যে অনেক নিম্নমানের আছে। আমাদের এনসিটিভির পাঠ্যপুস্তক যে এত উচ্চমানের বলবো না, কিন্তু তবু একটা জায়গায় এসছে অনেক দিন পরে, 13 বছর পরে শিক্ষাক্রম কিন্তু পরিবর্তন করা হয়েছে, চেষ্টা চলছে। কিন্তু এখন প্রাইভেট সেক্টরকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, যেটা করতে পারেন একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দিতে পারেন, সেটা তাদের মানার বিষয় আছে। আমি প্রফেসর আখতারুজ্জামান আপনার কাছে সর্বশেষে মানে উপসংহারে শিক্ষক দিবসে আপনি কি বলতে চাইছেন এবং কি করলে শিক্ষকদের মর্যাদা ঠিক প্রতিষ্ঠিত হবে বলে এই মুহূর্তে আমি এই কথার সূত্র ধরে আমি প্রথমেই যারা শিক্ষকতা পেশায় আছেন, টিচার্স এবং এডুকেটর, তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি আজকের এই বিশ্ব শিক্ষা দিবসে। আর সঙ্গে সঙ্গে বলবো যে এই যে ইউনেস্কো ডিক্লারেশন যেগুলো আছে সেই মোতাবেক সরকার সমূহ বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্ট যেন কাজ করে। এটার জন্য প্রয়োজন হলো যে জাতীয় বাজেটের 20% অন্তত পক্ষে শিক্ষা খাতে বরাদ্দ রাখা, যেটা জিডিপির 5%, এটা 6%। এটি হলো আমাদের ইউনেস্কোর অনুমোদিত ডিক্লারেশনের এটা একটা সিদ্ধান্ত, যেটা বিশ্বের জাতিসমূহ এর সাথে একমত হয়েছে। 2 নম্বরে যে শিক্ষকদের অগ্রগতি ছাড়া, এম্পাওয়ারিং ছাড়া, যেটা এবছরের স্লোগান, এটি ছাড়া সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট সেটা একেবারেই অসম্ভব। সুতরাং আমাদের অনুরোধ থাকবে আজকের এই শিক্ষক দিবসে যেন সরকার যেন এই ইউনেস্কো এবং আইএলওর ডিক্লারেশনগুলো বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করে। প্রফেসর আখতারুজ্জামান রাশেদা কে চৌধুরী, প্রফেসর কাজী ফারুক আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।